আপনি আপনার যে কর্তৃত্ব আছে, আপনি আপনার যে আধিপত্য আছে, এই আধিপত্য এই কর্তৃত্ব আরেকজনের উপর চাপিয়ে দেওয়াই কিন্তু ফ্যাসিবাদ। একটা দেশ একটা জাতির কল্যাণ একজন মেধাবী ছাত্রের হাতে নিহিত রয়েছে। তুমি নিজে বাঁচো, তোমার আহাল পরিবার পরিজনকে বাঁচাও। দেখেন আমার মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, আমার গায়ে জুব্বা আছে, আমি চাইলে একটা টিভির সামনে দাঁড়িয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে সিনেমা হলে টিভি দেখতে পারবো না, আমি চাইলে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখতে পারবো না। এই যে প্রকাশ্যে যে গুণাগুলো আছে, এই প্রকাশ্যের গুণাগুলা থেকে বেঁচে থাকার জন্য ইসলামী ছাত্রদল বাংলাদেশ একটা ছাত্রের মাঝে আগে সুন্নতের যে পাবন্দি গুলো আছে এই পাবন্দির দাওয়াত দেয়। আপনারা ইসলামী শাসন ব্যবস্থা তৈরির জন্য, ইসলামী শাসন ব্যবস্থার জন্য নেতৃত্ব তৈরি করছেন, এটা বাংলাদেশের বর্তমান শিক্ষা ব্যবস্থায় কিভাবে বাস্তবায়নযোগ্য বলে আপনি মনে করেন? ধন্যবাদ ভাই। মূলত প্রশ্ন হচ্ছে কি, প্রথম কথা হচ্ছে যে আমরা সকলেই মুসলমান, আমাদের কিন্তু ইসলামী শাসন, ইসলামী ধর্মীয় নীতি, ইসলামী যে অনুশাসন আছে সবকিছু আমাদের মেনে চলতে হবে। এখন আমরা আমাদের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা যদি আমাদের সম্পূর্ণ জীবনকে যদি ইসলামের আঙ্গিকে সাজাতে না পারি, আমরা আমাদের সমাজ ব্যবস্থা, আমরা আমাদের রাষ্ট্র ব্যবস্থা, আমরা আমাদের শিক্ষা ব্যবস্থা সবকিছুকে যদি ইসলামের আঙ্গিকে সাজাতে না পারি, তাহলে একজন মুসলমান হিসেবে কিন্তু আমার সম্পূর্ণ জীবনটাই বৃথা যাবে। কারণ আমি মনে করি আমি একজন মানুষ, পাশাপাশি আমি একজন শিক্ষার্থী, পাশাপাশি আমি একজন মুসলমান। তো ওই হিসেবে দেখা গেছে একজন মানুষ হিসেবে আমার যে কর্তব্য থাকে, একজন শিক্ষার্থী হিসেবে আমার যে কর্তব্য থাকে, পাশাপাশি একজন মুসলিম হিসেবে মানুষ এবং শিক্ষার্থী, এই দুইটার সমন্বয়ে কিন্তু আমার অনেকগুলো কাজ এই বাংলাদেশে বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি আমরা যেমন শিক্ষার্থীদের শিক্ষা ব্যবস্থা কিভাবে আমরা ইসলামী শিক্ষা ব্যবস্থা বাস্তবায়ন করব, সেই উত্তরের আগে মূল কথা হলো যে আমরা আমাদের সমাজে আগে ইসলাম প্রতিষ্ঠা করতে চাই, আমরা আমাদের রাষ্ট্রে আগে ইসলাম প্রতিষ্ঠা করতে চাই। এখন আমাদের সমাজে আমাদের রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে গেলে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নামক সংগঠন কেন প্রয়োজন হবে, সেই প্রশ্নের উত্তর হলো যে আমরা জানি আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। একটা ছাত্রই কিন্তু পারে আগামীর দেশ, আগামীর জাতি কিভাবে গঠন হবে সেটা একজন ছাত্রের হাতেই নিহিত রয়েছে। একটা দেশ একটা জাতির কল্যাণ একজন মেধাবী ছাত্রের হাতে নিহিত রয়েছে। আমি আমার বক্তব্যের শুরুতে বলেছি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তার যে নেতৃত্বের গুণাবলী তৈরি করে, সে কিছু ক্রাইটেরিয়া, কিছু বিষয়বস্তু দিয়ে দেয়, কিছু আপনার ধাপ দিয়ে দেয়। এই ধাপগুলো অতিক্রম করার মাধ্যমেই একজন ছাত্র ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের দায়িত্বশীল বা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের নেতৃত্বে আসতে পারে। তো আমরা যখন একটা ব্যক্তিকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের নেতৃত্বে আনি বা আনতে চাই, তখন তার ভিতরে আমরা বাংলাদেশ, ইসলাম, বাংলাদেশের রাজনীতি, বিশ্ব রাজনীতি, সামগ্রিক সকল বিষয় আমরা একটা ছাত্রের ভিতরে ফুটিয়ে তোলার চেষ্টা করি, উপস্থাপন করার চেষ্টা করি, এবং সেই ছাত্রের ভিতরে ইসলাম সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান, সম্যক জ্ঞান অর্জন হলো কিনা সেইটা সে কি করে তার যে তৃণমূলে যে শিক্ষার্থী আছে সেই শিক্ষার্থীদের কাছে দাওয়াতের মাধ্যমে পৌঁছে দেয়। এখন একজন মুসলমান হিসেবে আমাদের কাজ কি? মুসলমান হিসেবে তো আমাদের কাজ হচ্ছে আমরা আমাদের ব্যক্তিকে আগে পরিশুদ্ধ করব। আমরা যদি ব্যক্তিকে পরিশুদ্ধ না করি, দেখেন এখানে আমাদের যেই বাকি যে রাজনৈতিক দলগুলো রয়েছে, এখানে সবার সাথে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশে একটা বৈপরীত্য বা আলাদা আছে। আলাদা বিষয়টা হলো ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আগে সারা বাংলাদেশের ভিতরে প্রত্যেকটা শিক্ষার্থীর মাঝে ব্যক্তি চরিত্র গঠন করতে চায়। কেন ব্যক্তি চরিত্র গঠন করবে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ? আপনারা জানেন যে একটা শিক্ষার্থী যত মেধাবী হোক, সে যদি তার ব্যক্তি গঠন করতে না পারে, তার ভিতরে যদি আপনার অর্থের লোভ থাকে, তার ভিতরে যদি ক্ষমতার লোভ থাকে, তার ভিতরে যদি সম্পদের লোভ থাকে, সে যত বড় মেধাবী হোক, সে যত বড় টুপিদারিওয়ালা আল্লাহওয়ালাই হোক না কেন, কিন্তু সে কিন্তু কোনো না কোনো ভাবে শয়তানের প্ররোচনায় পড়ে হলেও বা ক্ষমতার লোভে হলেও সে কিন্তু কোনো না কোনো ভাবে ইসলামের জন্য কাজ করতে পারবে না। এজন্য ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আগে ব্যক্তি গঠনে কাজ করে। ব্যক্তি গঠনে কাজ করার জন্য ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চায়, যেহেতু ছাত্ররা আগামী দিনের ভবিষ্যৎ, এজন্য প্রত্যেকটা ছাত্রের মাঝে আমরা আমাদের ইসলামের যে মূল আদর্শ, আমাদের ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের যে লক্ষ্য, জাহিলিয়াতের আধিপত্যের অবসান ঘটিয়ে আমরা কোরআন এবং সুন্নাহর মাধ্যমে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করতে চাই, ইসলামী শাসন বাস্তবায়ন করতে চাই। এটা আমরা প্রত্যেকটা ছাত্রের কর্ণঘরে এই মেসেজটা আমরা পৌঁছে দিতে চাই। কারণ ওই ছাত্র আমাদের সাথে আসবে, ওই ছাত্র আমাদের সাথে আমাদের সুরে সুর মিলে দিনে আলাপ করবে, দিনের কথা বলবে ওই ছাত্র। কারণ আমরা জানি কুয়াংফুসুকুম আহলিকুম নারো, তুমি নিজে বাঁচো, তোমার আহাল পরিবার পরিজনকে বাঁচাও। বক্তব্যের শুরুতে আমাদের অমিত ভাই বলেছিলেন যে তারা কোরআন এবং হাদিসের সমন্বয়ে একটা ছাত্রকে দাওয়াত দেয়, একটা ছাত্রকে তৈরি করার চেষ্টা করে। আর আমরা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কোরআন এবং হাদিসের সমন্বয়ের পাশাপাশি আমরা কোরআন এবং সুন্নাহর মাধ্যমে একটা ছাত্রের ব্যক্তি গঠন করার চেষ্টা করি। আপনারা জানেন যে আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের যিনি প্রতিষ্ঠা ছিলেন সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহি আলাই, তিনি একটা কথা বলেছিলেন, কারো একটা উক্তি টেনে, যে একটা ব্যক্তির ভিতরে যদি তিনটা জিনিস থাকে,
সেই ব্যক্তি প্রকাশ্যে গুনাহ করতে ভয় পায়। টুপি, দাড়ি, লম্বা জামা। দেখেন আমার মাথায় টুপি আছে, মুখে দাড়ি আছে, আমার গায়ে জুব্বা আছে। আমি চাইলে একটা টিভির সামনে দাঁড়িয়ে, রাস্তার পাশে দাঁড়িয়ে সিনেমা হলে টিভি দেখতে পারবো না। আমি চাইলে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখতে পারবো না। এই যে প্রকাশ্যে যে গুনাহগুলো আছে, এই প্রকাশ্যে গুনাহগুলা থেকে বেঁচে থাকার জন্য ইসলামী ছাত্ররা বাংলাদেশ একটা ছাত্রের মাঝে আগে সুন্নতের যে পাবন্দিগুলো আছে এই পাবন্দির দাওয়াত দেয়। যখন একটা ছাত্র এই সুন্নতটা সে তার ভিতরে অনুধাবন করতে পারে যে না আসলে আমার সুন্নত মোতাবেক চলা দরকার, আমার মাথায় টুপি রাখা দরকার, আমার দাড়ির লম্বা করা দরকার, আমার সুন্নত অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করা দরকার, তখন ওই ছাত্রের মাঝে আমরা আমাদের দিনের যে দাওয়াতটা আছে সে দাওয়াতটা, আমরা ইসলামী ছাত্র বাংলাদেশের দাওয়াতটা তখন সে ছাত্রের মাঝে দিয়ে থাকে। কারণ একটা ছাত্র যখন সুন্নতকে অনুধাবন করতে পারবে সেই ছাত্র অবশ্যই ফরজকে অনুধাবন করতে পারবে। যখন একটা ছাত্র টুপির গুরুত্ব বুঝবে, দাড়ির গুরুত্ব বুঝবে, তখন একটা ছাত্র অবশ্যই নামাজের গুরুত্ব বুঝে ফেলবে। এজন্য আমরা ইসলামী ছাত্র বাংলাদেশ এই সমাজে ইসলাম প্রতিষ্ঠার জন্য আগে আমরা ব্যক্তি কেন্দ্রিক দাওয়াত দিই। যখন আমরা ব্যক্তি কেন্দ্রিক দাওয়াত দেই, প্রত্যেকটা ব্যক্তি যদি পরিশুদ্ধ হয়ে যায়, তখন আপনি এই দেশ থেকে, সমাজ থেকে, জাতি থেকে যে দুর্নীতি আছে, যে অন্যায় আছে, যে জুলুম আছে, যে ফ্যাসিবাদী শাসন আছে, দেখেন ফ্যাসিবাদী সিস্টেম যে 2008 থেকে শুরু হয়েছে বিষয়টা তো এরকম না। ফ্যাসিবাদ শব্দের সাথে আমরা সকলেই পরিচিত, কিন্তু আমরা ফ্যাসিবাদের যে সংজ্ঞাটা, এই সংজ্ঞাটা সম্পর্কে আমরা অনেকে অবগত না। ফ্যাসিবাদ কি? আপনি আপনার যে কর্তৃত্ব আছে, আপনি আপনার যে আধিপত্য আছে, এই আধিপত্য, এই কর্তৃত্ব আরেকজনের উপর চাপিয়ে দেওয়াই কিন্তু ফ্যাসিবাদ। যখন আপনার উপর আরেকজন আপনার কর্তৃত্ব চাপিয়ে দিবে, আপনি যখন সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা বলতে না পারবেন, আপনি যখন কালোকে কালো, সাদাকে সাদা বলতে না পারবেন, তখন কিন্তু আপনার উপরে ফ্যাসিবাদ চাপায় দেওয়া হবে। এটা যে কোনো দল হতে পারে, যে কোনো ব্যক্তি হতে পারে, যে কোনো প্রতিষ্ঠান হতে পারে। এজন্য ইসলামী ছাত্র বাংলাদেশ তার যে তৃণমূলের যে সদস্যগুলো আছে, শিক্ষার্থীগুলো আছে, যাদের কাছে আমরা দাওয়াত পৌঁছাই, আমরা তাদেরকে আগে বিভিন্ন সংজ্ঞা যেগুলো আছে, ফ্যাসিবাদের সংজ্ঞা, ইসলামের সংজ্ঞা, দ্বীনের সংজ্ঞা, সুন্নাহ কি, হাদিস কি, কোরআন কি,